সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। ইরানের সশস্ত্র বাহিনী অপারেশন ট্রু প্রমিস 4-এর সর্বশেষ ধাপে অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলের ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযানের ৬১তম দফায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জবাবে ইরান তেল আবিবমুখী একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে খোররাম শাহর 4, কদর, এমাদ এবং খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ছিল। ইরানের পক্ষ থেকে বলা হয়, দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি ও তার সঙ্গীদের নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, একাধিক ওয়ারহেড বহনে সক্ষম খোররাম শাহর 4 ও কদর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বহুস্তরীয় উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে অধিকৃত ভূখণ্ডের কেন্দ্রস্থলে সামরিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট ১০০টির বেশি স্থাপনায় আঘাত হানে। হামলার পর তেল আবিবের কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা দেয়, ফলে উদ্ধারকারী দল মোতায়েন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েলি কর্তৃপক্ষকে বেগ পেতে হয়। প্রাথমিক হিসাব অনুযায়ী এই হামলায় ২৩০ জনের বেশি মানুষ নিহত ও আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি, কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে বলে তেহরানের অভিযোগ। ওই অভিযানে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে, যাতে অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধারাবাহিক হামলার মাধ্যমে অধিকৃত ভূখণ্ড এবং আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে। ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপে ইসরায়েলের ৫টি প্রধান বিদ্যুৎ কেন্দ্রকে কৌশলগত লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ এই কেন্দ্রগুলো মিলেই দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনের অর্ধেকের বেশি সরবরাহ করে। রাজধানী তেহরানের শহীদ স্কয়ার এলাকায় বিদ্যুৎ অবকাঠামোর উপর ইসরায়েলি হামলার পর পাল্টা প্রতিক্রিয়ার সম্ভাব্য লক্ষ্য নির্ধারণে অধিকৃত ভূখণ্ডের প্রধান বিদ্যুৎ উৎপাদন স্থাপনাগুলো পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় হল ওরট রবিন পাওয়ার স্টেশন, যা ২৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা নিয়ে ১৯৮২ সাল থেকে চালু রয়েছে। এটি পরিচালনা করে ইসরায়েল ইলেকট্রনিক কর্পোরেশন। দ্বিতীয় বৃহৎ কেন্দ্র রুটেনবার্গ পাওয়ার স্টেশন, যা আশকেলন অঞ্চলে অবস্থিত। এটি ২২৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। এছাড়া উত্তরাঞ্চলে হ্যাগিট পাওয়ার স্টেশন, যা ১৩৭১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে। এশকল পাওয়ার স্টেশন, যা আশদোদের কাছে অবস্থিত, এটি ৯১২ মেগাওয়াট ক্ষমতা নিয়ে ১৯৭৪ সাল থেকে কার্যকর রয়েছে। পঞ্চম কেন্দ্র জাফিট পাওয়ার স্টেশন, যা কিরিয়াত মালাখি অঞ্চলে অবস্থিত। এটি ৯০০ মেগাওয়াট ক্ষমতার একটি আধুনিক বিদ্যুৎ কেন্দ্র, যার মালিকানা ডালিয়া পাওয়ার ইঞ্জিনিয়ার্সের হাতে। বিশ্লেষকদের মতে, এসব কেন্দ্রের যে কোনো একটিতে সামান্য বিঘ্ন ইসরায়েলের জাতীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় তাৎক্ষণিক চাপ তৈরি করতে পারে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি তার ছেলে মর্তেজা লারিজানি ও নিরাপত্তারক্ষীদের একটি দলের সঙ্গে নিহত হয়েছেন বলে বুধবার ভোরে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে পরিষদের সচিবালয়। এক বিবৃতিতে বলা হয়, দীর্ঘ রাজনৈতিক ও বিপ্লবী জীবনে ইসলামী বিপ্লব ও ইরানের মর্যাদা রক্ষায় নিরলস ভূমিকা রাখার পর আলী লারিজানি শেষ পর্যন্ত তার বহুদিনের আকাঙ্ক্ষিত শাহাদাত এর মর্যাদা অর্জন করেন। বিবৃতিতে আরও বলা হয়, তিনি শেষ মুহূর্ত পর্যন্ত দেশের অগ্রগতি, জাতীয় ঐক্য ও শত্রুর বিরুদ্ধে সংহতির আহ্বান জানিয়ে গেছেন এবং জনগণ ও রাষ্ট্রের কর্মকর্তাদের সবসময় একত্র থাকার পরামর্শ দিয়েছেন। পবিত্র রমজান মাসের এক প্রভাতে তিনি তার বিশ্বস্ত পুত্র মর্তেজা এবং সাহসী নিরাপত্তা সদস্যদের সঙ্গে নিহত হন। বিবৃতিতে তাকে আল্লাহর বান্দা, ইসলামী বিপ্লবের একনিষ্ঠ কর্মী এবং জাতীয় মর্যাদার রক্ষক হিসেবে উল্লেখ করে বলা হয়, তিনি শহীদদের কাতারে যোগ দিলেন, যেখানে রয়েছেন আয়াতুল্লাহ মুর্তজা মোতাহারি, হাসান নাসরাল্লাহ এবং কাসেম সোলাইমানির মতো ব্যক্তিত্বরা। বিবৃতিতে আরও দাবি করা হয়, এই হত্যাকাণ্ড ইরানি জাতি ও মুসলিম উম্মাহকে আরও দৃঢ় করবে এবং সত্যের পথে সংগ্রামীদের চূড়ান্ত বিজয় অবশ্যম্ভাবী। ইরানি রাষ্ট্রীয় সূত্রগুলো বলছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে এবং লারিজানির মৃত্যু দেশটির ক্ষমতার কাঠামোয় বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে প্রতিশোধমূলক সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর ধারাবাহিকতায় মঙ্গলবার অধিকৃত ভূখণ্ডে অবস্থিত ইসরায়েলি অস্ত্র উৎপাদন অবকাঠামোর উপর ড্রোন হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর প্রকাশিত 31তম বিবৃতিতে বলা হয়, ইরানের সামরিক বাহিনী ও সাধারণ নাগরিকদের শাহাদাতের প্রতিশোধ হিসেবে এই হামলা পরিচালিত হয়েছে এবং লক্ষ্যবস্তু ছিল রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস এর অস্ত্র উৎপাদন ও প্রযুক্তি কমপ্লেক্স। বিবৃতিতে দাবি করা হয়, এই কমপ্লেক্সের অধীন সাইবার ও প্রযুক্তি কেন্দ্রগুলো ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশিত অস্ত্র ব্যবস্থার সফটওয়্যার, উন্নত হার্ডওয়্যার, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করে থাকে, যা ইরানের জনবসতিপূর্ণ এলাকায় হামলা ও সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছে। আরও বলা হয়, রাফেল কমপ্লেক্স ইসরায়েলের জন্য ব্যাপক ধ্বংসাত্মক সামরিক প্রযুক্তি উন্নয়ন করেছে এবং আয়রন ডোমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের পাশাপাশি ড্রোন অবকাঠামোকেও শক্তিশালী করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড ফোর্স আইআরজিসি মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সন্ত্রাসী হামলায় বাসিজ বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানি শহীদ হয়েছেন। বিবৃতিতে বলা হয়, আমরা আমেরিকান জায়নিস্ট শত্রুর সন্ত্রাসী হামলায় বাসিজ বাহিনীর কমান্ডার মেজর জেনারেল গোলাম রেজা সোলাইমানির সম্মানজনক শাহাদাতে আলী খামেনি, ইরানের জনগণ, সাহসী বাসিজ সদস্য এবং শহীদদের পরিবারের প্রতি অভিনন্দন ও সমবেদনা জানায়। আইআরজিসি আরও দাবি করে, এই গর্বিত কমান্ডার এবং ইসলামের মহান ব্যক্তিত্ব 1980 এর দশকের 8 বছরের যুদ্ধকাল থেকে বর্তমান সময় পর্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং বিশেষ করে বাসিজ বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকালে সংগঠনটির জনভিত্তিক ও জিহাদি কাঠামো আধুনিকায়ন, গঠনমূলক কার্যক্রম সম্প্রসারণ, বঞ্চনা দূরীকরণ এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় কৌশলগত ও অনন্য ভূমিকা রেখেছেন। বিবৃতিতে আরও বলা হয়, এই হত্যাকাণ্ড প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের বিরুদ্ধে চলমান সর্বাত্মক সংঘাতে বাসিজ বাহিনীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে জানায়, বাসিজ সদস্যরা কখনোই শহীদ নেতৃবৃন্দ, শহীদ কমান্ডার এবং শহীদ সাধারণ মানুষের রক্তের প্রতিশোধ নেওয়ার লক্ষ্য থেকে সরে আসবে না। তাদের ভাষ্য অনুযায়ী, এইসব শহীদের পবিত্র রক্ত ইরানি জাতি ও বাসিজ সদস্যদের প্রতিরোধের পথ আরও শক্তিশালী করবে এবং বৈশ্বিক আধিপত্যবাদ ও আন্তর্জাতিক জায়নবাদের বিরুদ্ধে সংগ্রামের ইচ্ছাশক্তি দ্বিগুণ করবে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘের প্রতি তার আইনগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেছেন, জাতিসংঘ যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে চালানো উস্কানিহীন সামরিক অভিযানের স্পষ্ট নিন্দা জানায় এবং জাতিসংঘ চার্টারের 7ম অধ্যায় অনুযায়ী আগ্রাসনকারীদের জবাবদিহির আওতায় আনে। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে টেলিফোন আলাপে তিনি অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন এবং এই বিষয়ে জাতিসংঘ ও মহাসচিবের নিরপেক্ষ দ্ব্যর্থহীন অবস্থান নেওয়া বাধ্যতামূলক। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে তার মূল কারণ হল যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক আগ্রাসন। সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি বিবেচনা না করে এই নৌপথের নিরাপত্তা বিশ্লেষণ করা সম্ভব নয়। তিনি লেবাননে ইসরায়েলের প্রাণঘাতী হামলারও নিন্দা জানান এবং সতর্ক করেন যে ফিলিস্তিনি সহ বিভিন্ন স্থানে ইসরায়েলের আইন ভঙ্গকারী কর্মকাণ্ডের প্রতি নীরবতা আগ্রাসনের পরিসর আরও বাড়াবে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা আলী লারিজানি নিহত হলেও এতে ইরানের রাষ্ট্রীয় নেতৃত্বে কোনো চূড়ান্ত ধাক্কা লাগবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের রাজনৈতিক কাঠামো কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়, বরং এটি প্রতিষ্ঠিত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানসমূহের ওপর দাঁড়িয়ে থাকা একটি দৃঢ় রাষ্ট্র ব্যবস্থা। আরাকচি বলেন, একজন ব্যক্তি থাকুক বা না থাকুক, রাষ্ট্রীয় কাঠামো তার কাজ চালিয়ে যেতে সক্ষম। তিনি উল্লেখ করেন, বিভিন্ন ব্যক্তি নিজ নিজ ভূমিকা পালন করলেও মূল শক্তি নিহিত রয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থার ধারাবাহিকতায়। তিনি আরও বলেন, সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পরও রাষ্ট্রযন্ত্র থেমে যায়নি, বরং দ্রুত বিকল্প নেতৃত্ব নির্ধারণ করে কার্যক্রম চালিয়ে গেছে। তার ভাষায়, ভবিষ্যতেও কোনো গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হলে একইভাবে রাষ্ট্রীয় কার্যক্রম অব্যাহত থাকবে। 67 বছর বয়সী লারিজানি, যিনি নিহত খামেনির ঘনিষ্ঠ সহযোগী এবং মোস্তফা খামেনির আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন, সোমবার রাতের হামলায় নিহত হন। যুদ্ধ শুরুর 19 দিনের মধ্যে তেহরানের নেতৃত্বে তিনি ছিলেন সবচেয়ে জ্যেষ্ঠ নিহত ব্যক্তি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।